ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজ আমরা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, একেবারে। পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস। এটা তোমাদের তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টারের সিলেবাসের একেবারে প্রথম ইউনিট। ঠিক। আমাদের হাতে তোমাদের কোর্স নোটস আছে, সিলেবাসের মূল পয়েন্টগুলো আছে। আজকের আলোচনার লক্ষ্য হল এই পাওয়ার ডিভাইসগুলো মানে পাওয়ার ডায়োড, পাওয়ার ট্রানজিস্টর, মসফেট, আইজিবিটি এগুলো ঠিক কিভাবে কাজ করে, এদের ভেতরের ব্যাপারগুলো কি সেটা সহজ করে বোঝা, তাই তো? একদম তাই। মানে শুধু বোঝা নয়, একেবারে অনুভব করা কিভাবে এই ছোট ছোট ডিভাইসগুলো বিরাট বিরাট ইলেকট্রিক্যাল পাওয়ারকে নাচায় সেটাই দেখব। আর সাথে অবশ্যই থাকবে এদের গরম হয়ে যাওয়ার সমস্যা মানে থার্মাল ম্যানেজমেন্ট, আর এদের বাঁচানোর উপায় মানে প্রোটেকশন। দারুণ। তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। পাওয়ার ডায়োড, সাধারণ সিগন্যাল ডায়োডের সঙ্গে এর ফারাকটা কোথায়? মানে এর আসল ক্ষমতাটা কি? পাওয়ার ডায়োডের আসল খেয়ালটা হচ্ছে ওর ভেতরে থাকা একটা বিশেষ স্তর বা লেয়ারে, মানে পি প্লাস আর এন প্লাসের মাঝে একটা হালকা ডোপিং করা এন মাইনাস স্তর থাকে, যেটাকে ড্রিফট রিজন বলে। এন মাইনাস ড্রিফট রিজন? হ্যাঁ, ভাবো এটা যেন একটা বেশ চওড়া বাফার জোনের মতো। হাই রিভার্স ভোল্টেজ এলে এই জোনটাই সেটাকে আটকে দেয়। সাধারণ ডায়োড এটা পারে না। ও আচ্ছা। আর এই এন মাইনাস লেয়ারটা যত হালকা ডোপ করা হবে আর যত চওড়া হবে, ওর ভোল্টেজ সহ্য করার ক্ষমতাও কিন্তু ততই বাড়বে। ইন্টারেস্টিং। তাহলে এই গঠনের জন্য কি ওর মানে ক্যারেক্টারিস্টিক্সেও কিছু বদল আসে, যেমন ভোল্টেজ ড্রপ? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসে। ওই এন মাইনাস লেয়ারটা থাকার জন্য ফরওয়ার্ড কারেন্ট যখন যায় তখন একটু বেশি বাধার মুখে পড়ে। তাই ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপটা সাধারণ ডায়োডের চেয়ে একটু বেশি হয়, ধরো প্রায় 1 থেকে 1.5 ভোল্ট। মানে রাস্তাটা একটু লম্বা হয়ে গেল আর কি। অনেকটা তাই। একটা অতিরিক্ত টোল প্লাজা পেরোতে হচ্ছে, তাই টোল একটু বেশি লাগছে। তাহলে পাওয়ার ডায়োডের হাই ভোল্টেজ সামলানোর ক্ষমতাটা কোন লেয়ারটার জন্য? আর সুইচিংয়ের সময়, মানে যখন অফ করা হচ্ছে, তখনও কি কিছু পার্থক্য আছে? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, অফ হওয়ার সময় ওই এন লেয়ারে যে চার্জগুলো জমে থাকে মানে স্টোরড চার্জ, সেগুলোকে তো বের করতে হবে। হ্যাঁ। সেটা একটু সময় লেগে যায়। এটাকে বলে রিভার্স রিকভারি টাইম, মানে TRR। অনেকটা জলের কল বন্ধ করার পরেও যেমন টপ টপ করে জল পড়ে কিছুক্ষণ, সেরকম ব্যাপার। আচ্ছা। হাই ফ্রিকোয়েন্সির সার্কিটে ধরো SMPS বা ইনভার্টারে এই TRRটা কিন্তু খুব ম্যাটার করে, কারণ এই সময়ে লস হয়, ডিভাইস গরম হয়। ও, তার মানে সব কাজে একই পাওয়ার ডায়োড চলে না, বিভিন্ন রকম আছে। ঠিক ধরেছ। যেখানে খুব ফাস্ট সুইচিং দরকার নেই সেখানে জেনারেল পারপাস ডায়োড জ্বলে। এদের TRR একটু বেশি, ধরো 25-50 মাইক্রোসেকেন্ড। ইনভার্টার বা চপারে লাগে ফাস্ট রিকভারি ডায়োড। এদের TRR অনেক কম, 5 মাইক্রোসেকেন্ড বা তারও কম। আর হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে যেমন SMPS, সেখানে স্কটকি ডায়োড খুব ভালো। স্কটকি কেন? কারণ এর TRR প্রায় নেই বললেই চলে, ন্যানোসেকেন্ড অর্ডারে। আর ফরওয়ার্ড ড্রপও খুব কম। তবে হ্যাঁ, এর ভোল্টেজ সহ্য করার ক্ষমতা একটু কম হয়। তাহলে হাই ফ্রিকোয়েন্সির জন্য কোন ডায়োডটা বেস্ট চয়েস হতে পারে? বেশ, ডায়োডের ব্যাপারটা তো মোটামুটি পরিষ্কার হলো, কিন্তু পাওয়ার কন্ট্রোলের জন্য তো আরও আধুনিক জিনিস আছে, মানে ট্রানজিস্টর। পাওয়ার জগতে বিজেটি, মসফেট, আইজিবিটি এদের মধ্যে কি পার্থক্য? কে কোথায় সেরা? পুরনো প্লেয়ার যদি বলো, সেটা হলো বিজেটি, মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এটা কারেন্ট দিয়ে কন্ট্রোল হয়, মানে বেস কারেন্ট দিয়ে কালেক্টর কারেন্ট কন্ট্রোল করা, একটু সেকেলে আর কি। আচ্ছা। এর একটা সমস্যা হলো সেকেন্ড ব্রেকডাউন আর সেফ অপারেটিং এরিয়া বা SOAR নিয়ে একটু ভাবতে হয়। এখনকার দিনে স্টার প্লেয়ার হলো মসফেট। মসফেট? হ্যাঁ, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এটা ভোল্টেজ কন্ট্রোলড। গেটে ভোল্টেজ দিলেই হলো, সোর্স থেকে ড্রেনে কারেন্ট বইবে, সুইচিং স্পিড মারাত্মক ফাস্ট। বাহ! আর এদেরকে প্যারালাল করা খুব সোজা, অনেকগুলো একসাথে জুড়ে বেশি কারেন্ট চালানো যায়। তবে হ্যাঁ, একটু সেন্সিটিভ, স্ট্যাটিক চার্জ থেকে সাবধানে রাখতে হয়। বুঝলাম। আর আইজিবিটিটা কি জিনিস? আইজিবিটি হল ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। এটা আসলে মসফেট আর বিজেটির একটা হাইব্রিড কম্বিনেশন। হাইব্রিড কিভাবে? এর কন্ট্রোলটা মসফেটের মতো সহজ, মানে গেটে ভোল্টেজ দিয়েই কন্ট্রোল করা যায়, কিন্তু পাওয়ার হ্যান্ডলিং ক্ষমতা আর কন্ডাকশন লসটা বিজেটির মতো কম। মানে মসফেটের ইনপুট আর বিজেটির আউটপুটের ভালো দিকগুলো এক জায়গায়। দারুণ তো। হ্যাঁ,
তাই মাঝারি থেকে হাই পাওয়ারের অ্যাপ্লিকেশনে যেমন মোটর ড্রাইভ, ইন্ডাস্ট্রিয়াল ইনভার্টার সবেতেই এখন আইজিবিটির খুব চল। ওভারলোড সহ্য করার ক্ষমতাও মসফেটের থেকে অনেক বেশি। তাহলে কন্ট্রোল করা সহজ অথচ হাই পাওয়ার সামলাতে পারে এমন ডিভাইস কোনটা? তার মানে দাঁড়াচ্ছে এই পাওয়ার ডিভাইসগুলো যখন এত পাওয়ার নিয়ে নাড়াচাড়া করে তখন তো গরমও হবে প্রচুর। একদম ঠিক পয়েন্ট। পাওয়ার লস মানেই তো তাপ উৎপন্ন হওয়া। এই তাপটাকে ঠিকমতো বের করে না দিতে পারলে ডিভাইস নষ্ট হয়ে যাবে। এখানেই কি থার্মাল রেজিস্ট্যান্সের ধারণাটা আসে? ঠিক তাই। থার্মাল রেজিস্ট্যান্স RQ হল তাপ প্রবাহের পথে বাধা। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স যেমন কারেন্ট প্রবাহে বাধা দেয়, থার্মাল রেজিস্ট্যান্স তেমন তাপ প্রবাহে বাধা দেয়। এর একক হল ডিগ্রি সেন্টিগ্রেড পার ওয়াট, ডিগ্রি CW। ও, একটা সহজ ফর্মুলা আছে, থার্মাল ওমস ল বলতে পারো। তাপমাত্রার পার্থক্য ডেল্টা টি ইজ ইকুয়াল টু পাওয়ার লস পি, থার্মাল রেজিস্ট্যান্স RQ। মানে পাওয়ার লস যত বেশি বা থার্মাল রেজিস্ট্যান্স যত বেশি, ডিভাইস তত বেশি গরম হবে। মনে রাখার জন্য তাপের চাপ ইজ ইকুয়াল টু ক্ষমতা বাধা। তাহলে এই তাপ কমানোর জন্য কি ব্যবহার করা হয়? হিট সিঙ্ক। হ্যাঁ, হিটসিঙ্ক। এটা সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি একটা মেটালিক স্ট্রাকচার হয়, যার গায়ে অনেকগুলো পাখানা বা ফিন থাকে। দেখেছি তো, কম্পিউটারের প্রসেসরের ওপর বা পাওয়ার সাপ্লাইয়ের ভেতরে থাকে। ঠিক। ওর কাজ হলো ডিভাইসের কেস থেকে তাপটা নিয়ে নিজের ওই বড় সারফেস এরিয়া ব্যবহার করে বাতাসে ছড়িয়ে দেওয়া, যাতে ডিভাইসের আসল যে অংশটা মানে জাংশন, তার তাপমাত্রা টিজে একটা নিরাপদ সীমার মধ্যে থাকে। আচ্ছা, মানে তাপটাকে ছড়িয়ে দেওয়ার একটা ব্যবস্থা। একদম। একটা থার্মাল সার্কিট ভাবা যেতে পারে। জাংশন থেকে কেস RQJC, কেস থেকে হিটসিঙ্ক RQCS, আর হিটসিঙ্ক থেকে পরিবেশ RQSA। এই সবগুলোর যোগফল হল টোটাল থার্মাল রেজিস্ট্যান্স RQJA। তাহলে ডিভাইস ঠান্ডা রাখার জন্য হিটসিঙ্কের মূল কাজটা কি? বুঝলাম, ডিভাইসকে গরম হাওয়া থেকে বাঁচানো তো গেল, কিন্তু ধরুন লাইনে হঠাৎ ভোল্টেজ বেড়ে গেল বা সুইচ করার সময় একটা শক লাগলো, তখন কিভাবে বাঁচানো যায়? খুব ভালো প্রশ্ন। হঠাৎ ভোল্টেজ বেড়ে যাওয়া মানে ওভার ভোল্টেজ থেকে বাঁচাতে ব্যবহার হয় MOV, মানে মেটাল অক্সাইড ভ্যারিস্টা। MOV এটা কি? এটা একটা ভোল্টেজ নির্ভর রেজিস্টার। স্বাভাবিক অবস্থায় এর রেজিস্ট্যান্স খুব বেশি থাকে, কিন্তু ভোল্টেজ একটা নির্দিষ্ট লিমিটের ওপরে গেলেই এর রেজিস্ট্যান্স হু করে কমে যায়। তাতে কি হয়? তাতে অতিরিক্ত কারেন্টটা ডিভাইসের মধ্যে দিয়ে না গিয়ে MOVর মধ্যে দিয়ে বাইপাস হয়ে যায়, অনেকটা সার্কিটের সেফটি ভ্যালভের মতো। ইন্টারেস্টিং। আর সুইচিংয়ের সময় যে চাপের কথা বললাম? হ্যাঁ, সুইচিংয়ের সময় মানে ডিভাইসটা যখন অন বা অফ হচ্ছে, তখন ভোল্টেজ DVDT আর কারেন্ট DIDT খুব দ্রুত বদলায়। এই হঠাৎ পরিবর্তনটা ডিভাইসের ওপর একটা স্ট্রেস তৈরি করে। এই স্ট্রেস কমানোর জন্যই কি স্নাবার সার্কিট লাগে? একেবারে ঠিক। স্নাবার সার্কিট অনেকটা গাড়ির সাসপেনশনের শক অ্যাবজর্বারের মতো কাজ করে। ও, টার্ন অন স্নাবার সাধারণত একটা ইন্ডাক্টর ব্যবহার করে কারেন্টের পরিবর্তনের হার DIDT কমায়, আর টার্ন অফ স্নাবার একটা RC নেটওয়ার্ক, রেজিস্টার আর ক্যাপাসিটর ব্যবহার করে ভোল্টেজের পরিবর্তনের হার DVDT কমায়। ফলে সুইচিংটা অনেক মসৃণ হয়, ডিভাইস সুরক্ষিত থাকে। তাহলে সুইচিংয়ের ঝটকা সামলাতে কোন সার্কিট ব্যবহার করা হয়? দারুণ আলোচনা হলো। কিন্তু তাহলে আমরা পাওয়ার ডায়োড দিয়ে শুরু করে বিজেটি, মসফেট, IGBTর মতো পাওয়ার ট্রানজিস্টরের কার্যপ্রণালী, তাদের সুবিধা অসুবিধা দেখলাম। হুম তারপর বুঝলাম থার্মাল ম্যানেজমেন্ট কেন এত জরুরি, হিট সিঙ্ক কিভাবে কাজ করে, আর সবশেষে ডিভাইস প্রোটেকশনের জন্য MOV আর স্নাবার সার্কিটের গুরুত্বটাও জানলাম। একদম। এই বিষয়গুলো কিন্তু শুধু সেমিস্টারে পড়ার জন্য নয়, এগুলো পাওয়ার ইলেকট্রনিক্সের একেবারে ভিত। তুমি ভবিষ্যতের ইলেকট্রিক ভেহিকল বলো বা সোলার উইন্ড পাওয়ারের মতো রিনিউয়েবল এনার্জি, ফ্যাক্টরি অটোমেশন, পাওয়ার সাপ্লাই, মানে প্রায় সবখানে। তবে প্রায় সবখানেই এদের ব্যবহার। এই বেসিক কনসেপ্টগুলো যদি পরিষ্কার থাকে, তাহলে ভবিষ্যতের আরও জটিল সিস্টেম ডিজাইন করা বা কোনো সমস্যা হলে সেটা খুঁজে বের করা মানে ট্রাবল শুটিং করা অনেক সহজ হয়ে যায়। এই জ্ঞানটাই কিন্তু তোমাদের আগামী দিনের ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ ফেস করার আসল হাতিয়ার। খুব সত্যি কথা, এই ভিতটা শক্ত হওয়া খুব দরকার। আচ্ছা, আজকের মতো তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, অবশ্যই। তবে যাবার আগে সবার জন্য একটা প্রশ্ন রেখে যাই, একটু ভাবার জন্য। আচ্ছা,
এই যে পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো, এদের এফিসিয়েন্সি তো খুব গুরুত্বপূর্ণ, মানে কতটা কম পাওয়ার লস করে এরা কাজ করতে পারে। তো ভবিষ্যতে এদের এফিসিয়েন্সি আরও বাড়ানোর জন্য, মানে লস আরও কমানোর জন্য কী ধরনের নতুন টেকনোলজি বা যুগান্তকারী গবেষণা আসতে পারে বলে মনে হয়? এটা নিয়ে তোমরাও একটু ভেবো।